রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে ৫৩ বছরে হয়নি কেন? প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে ৫৩ বছর? তারা কি একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। নির্বাচনী রোডম্যাপ ছাড়া সংকট বাড়ার শঙ্কা। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের সূর্য সন্তানদের স্মরণ করবে জাতি, প্রস্তুত মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। চলে গেলেন দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফেজ। মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তির পর মৃত্যু। কাল মরদেহ রাখা হবে বাংলা একাডেমিতে, বাদ জোহর প্রেস ক্লাবে জানাজা। উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তেঁতুলিয়ার তাপমাত্রা। মাস জুড়েই থাকবে শীতের দাপট, বলছে আবহাওয়া অফিস। এবং রাজধানীতে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর। দিশেহারা শ্রমজীবীরা দুদিন কাজ না পেলেই চলে যাচ্ছেন দারিদ্র্য সীমার নিচে। সামাজিক কর্মসূচির ৭৩% সুবিধাভোগী ভুয়া। রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে গত ৫৩ বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি? এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। বলেন, জনগণের ইচ্ছায় সংস্কার কাজে হাত দিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই ভারতের। রাজনৈতিক বেশিরভাগ দলের চাওয়া যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক দলীয় সরকারকে দেয়া হোক সংস্কারের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পাল্টা প্রশ্ন রাখলেন, রাজনৈতিক দল ছাড়া সংস্কার সম্ভব না হলে ৫৩ বছরে কেন রাষ্ট্রের সংস্কার হয়নি? রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে ৫৩ বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে ৫৩ বছর? দুই দেশের স্বার্থেই ভারতের সঙ্গে চলমান টানাপোড়েন অনেকটাই কেটে গেছে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই বলেও জানান তিনি। ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, এবং বাংলাদেশের একটা গণঅভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণঅভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে, এবং তারা এটাও বলছে যে অনেক রাজনৈতিক বক্তব্য তারা আগের মতন করে আর মানছে না, আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এদিকে পরিবেশের বিভিন্ন উপাদানের দূষণ রোধে বর্তমান সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে চলতি মাসেই আইন পাশ করবে সরকার। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। ভারতে বসে আবারও দেশে ফেরার চক্রান্ত করছে আওয়ামী লীগ, এ দাবি করে তা প্রতিহত করার আহ্বান জানান মির্জা ফখরুল। দলটির অন্য নেতারা বলেন, নির্বাচনের রোড ম্যাপ দিতে যত দেরি করবে ততই সংকট বাড়বে। হত্যা করেছে এই আর্মাদ বাহিনী,
9 মাস মুক্তির লড়াই শেষে যখন বিজয় উদযাপনের অপেক্ষা, ঠিক তখনই জাতিকে মেধাশূন্য করতে 1971 সালের 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করে দেশের সূর্য সন্তানদের। আর সেই দিনটিকে স্মরণ করে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন যত দেরি হবে তত খারাপ সময় আসবে। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে আহ্বানও জানান তিনি। একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। এটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। শেখ হাসিনা আবারও দেশে ফেরার জন্য ভারতে বসে সক্রিয় হচ্ছে দাবি করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন মির্জা ফখরুল। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে আশ্রয় নিয়ে সে তার মতো কাজ করছে। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে। অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার মৃত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদের তো তাহলে অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তারা যেন ফিরে আসতে না পারে। গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফেরাতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিএনপি মহাসচিব। যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। পরাজিত শক্তি বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। যারা জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে নিরীহ মানুষকে খুন করেছে তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেন জামাতের আমির। সম্মেলনে সিলেট জেলা শাখার আমির হাবিবুর রহমান সহ কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যাক, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে, এখন তড়পাচ্ছে, দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই এক। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না, আমরা কোনো চোখ রাঙানিকে পরোয়া করি না। জুলাই আগস্ট অভ্যুত্থান অনেকেই ভুলতে বসেছেন। এখনো খুনিদের পক্ষে দেয়া হয় স্লোগান। স্বৈরাচারের বিচার না হলে শহীদদের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে হাসিনা সরকার। শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ির অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করে। আমাদের অনেকেই আমরা সিন্ডিকেট চালাচ্ছি, আমাদের অনেকেই আমরা চাঁদাবাজি করছি, প্রয়োজন হলে আমরাও জীবন দিব, কিন্তু যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি, যে কারণে এতগুলো জীবন দেওয়া হয়েছে সেটা যেন বাস্তবায়িত হয়। দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বর রাঙিয়ে তোলা হয়েছে। 14 ডিসেম্বর প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষ।
বিউগলের সুর যেন স্মরণ করিয়ে দিচ্ছে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের সেই নির্মম হত্যাকাণ্ডকে। জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি হিসাবে চলছে সেনাবাহিনীর মহড়া। ১৪ ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন। একে একে শ্রদ্ধা জানাবেন রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি রাঙিয়ে তোলা হচ্ছে লাল রঙে। এছাড়া অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পী সহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে শাকির আহমেদ। শাকির, আপনাকে স্বাগতম। আপনার কাছে আমার যেটি প্রশ্ন, কাল আমরা জানি শহীদ বুদ্ধিজীবী দিবস, ইতিমধ্যে আমরা প্রতিবেদনে দেখেছি যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার কাছে আমার যে প্রশ্নটি, যেই আত্মত্যাগের জন্য আমরা তাদের স্মরণ করছি, জাতি স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের, সেই সম্মানটা কি আমরা তাদের দিতে পেরেছি কিনা? আপনি ঠিকই বলেছেন, আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। বিশেষত আমরা যদি বলতে যাই, আমাদের বাংলাদেশ গড়ার পেছনে যে কারিগর ছিলেন তারাই কিন্তু শহীদ বুদ্ধিজীবী, এবং তারা কিন্তু আমাদের জাতিসত্তার বিকাশ থেকে শুরু করে নতুন বাংলাদেশ কিভাবে গঠিত হবে সেটি কিন্তু ৭১-এর আগে থেকেই সেই পথটি তারা আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু আমরা খুবই দুর্ভাগ্য আমাদের জন্য যে স্বাধীনতার আগে, অর্থাৎ ১৬ই ডিসেম্বরের আগেই কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে বেছে বেছে, আপনি যেমনটি বলছিলেন। আমরা যদি একটু দেখতে যাই যে আসলে এই শহীদ বুদ্ধিজীবী যারা রয়েছেন, আমরা যদি একটু দেখতে যাই যে তাদেরকে আসলে সম্মান দেওয়ার যে বিষয়টি, সেটি আপনার প্রশ্ন, সেটিতে আমরা যদি একটু দেখতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে শহীদ বুদ্ধিজীবীদের যে পূর্ণাঙ্গ তালিকা সেটি কিন্তু এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। অর্থাৎ সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শহীদ বুদ্ধিজীবী যারা আছেন তাদের পূর্ণাঙ্গ তালিকাটি কিন্তু আমরা সেই ৫৩ বছরে সম্পন্ন করতে পারিনি। আরেকটি বড় বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি যে মফস্বল লেভেলের যারা বুদ্ধিজীবী ছিলেন, অর্থাৎ এই আমরা যদি বলি ঢাকা বা বিভাগীয় শহর বা আলোচিত যে শহরগুলো, জেলা পর্যায়গুলো, সেগুলোর বাইরে প্রত্যন্ত অঞ্চলে যারা মুক্তিযুদ্ধকে বুদ্ধি দিয়ে সহায়তা করেছেন, সেই প্রান্তিক লেভেলের বুদ্ধিজীবীরা কিন্তু এখনো পর্যন্ত উপেক্ষিত, তারা আলোচনায় আসছেন না। অর্থাৎ আমরা দেখতে পাই যে প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবস আসলেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, তারপরে সাংবাদিক যারা আসলে আছেন তাদেরকে স্মরণ করা হয়, কিন্তু সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় পর্যায়ে যারা মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন, পাশাপাশি প্রেরণা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন মুক্তিযোদ্ধাদেরকে, তারা কিন্তু তাদেরকে সেভাবে স্মরণ করা হয় না এবং তারা অনেকটা উপেক্ষিত। পাশাপাশি আরেকটি বিষয় ছোট্ট করে বলতে চাই যে এখনো পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা জড়িত তাদের সবার রায় কিন্তু এখনো পর্যন্ত আমরা কার্যকর করতে পারিনি। শাকির, আরও একটি বিষয় জানাবেন, একটু সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি, কালকে কি কি কর্মসূচি হওয়ার কথা রয়েছে? আপনি আপনার যে রিপোর্টটি সেটিতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়েছে। সেটি যদি আমরা একটু ছোট্ট করে দেখতে যাই, যে রাষ্ট্রীয় আচার অনুযায়ী রাষ্ট্রপতি অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে যেহেতু এটি অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টারও একটি শ্রদ্ধা নিবেদনের বিষয় আছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো, আমি যদি বিশেষত বলতে চাই বিএনপি সহ যে অন্যান্য বামপন্থী দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যে যে শ্রদ্ধা নিবেদন সেটি করবে। পাশাপাশি সর্বসাধারণ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করবে। সেটি শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশ্যের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখতে পেয়েছি যে ইতোমধ্যেই কিন্তু সন্ধ্যার পর থেকেই তাদেরকে সম্মান জানানোর জন্য দেশের বিভিন্ন স্থানে যে বধ্যভূমিগুলো রয়েছে সেগুলোতে মোমবাতি প্রজ্বলন থেকে শুরু করে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষত আমি যদি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর সেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের স্মরণেও কিন্তু বিশ্ববিদ্যালয় কর্মসূচি নিয়েছে, এবং সারা দেশেই কিন্তু সেই কর্মসূচি যেটি শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করার জন্য সেটি কিন্তু চলমান আছে, চলছে। অনেক ধন্যবাদ শাকির আপনাকে। কবিকে বলছি না বিদায়, তবুও এও মেনে নিতে হয়, জীবন মরণের সীমানা পেরিয়ে গেলেন কবি হেলাল হাফিজ। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায়, মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের। প্রিয় কবির প্রয়াণে শোকের চিঠি লিখেছেন তরিকুল ইসলাম সৌরভ। প্রিয় কবি, কুয়াশামাখা শীতের এমন দিনে আপনাকে পত্র দিতে হবে ভাবিনি, কিন্তু আজ অষ্টপ্রহর কেবল
বাজে মনের কানে। আপনি নেই, কি অসম্ভব এই শূন্যতা। এই শহরে আপনি নেই, আপনার মুগ্ধতা ছড়ানো পংক্তি এখন ভীষণ করে আলোড়ন তুলছে মনের অন্দরে। আপনি তো বলেছিলেন, আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক তা শ্যামল রং ছাই। মানুষে পোড়ালে আর কিছুই রাখে না, কিছু থাকে না, খাখা বিরান। এত বুঝি অভিমান ছিল আপনার বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে। আপনার পংক্তি কি বিপুল করে আছে আপনি তা জানতেন। এবার এই তো কিছুদিন আগে যখন জীবনপণ লড়াই ছিল, তখনও আপনি ছিলেন মন্ত্রে, দীক্ষায় আর দেয়ালে দেয়ালে কাব্যিক দোতনায়। আচ্ছা কবি, আপনি প্রথম কবে জেনেছিলেন বেশি লিখতে হয় না কবিকে, অল্পেও বিপুল করে থাকা যায়? আপনি কি করে জেনেছিলেন যে জলে আগুন জলে আপনাকে এনে দিয়েছিল বিপুল খ্যাতি? এরপর দীর্ঘ বছর আর বই বের করলেন না, তাতেও আপনার খ্যাতি ক্রমাগতভাবে বেড়েছে। 2012 সালে যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে আরও নতুন কিছু কবিতা যুক্ত করে যখন প্রকাশিত হয়েছিল দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71, তখনও আমরা আপনার মুগ্ধ পাঠকরা আগ্রহ ভরে কবিতার আবেশে নিজেদেরকে সমর্পিত করেছিলাম। আর সর্বশেষ 2019 সালে প্রকাশিত তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা, আপনার অসাধারণ কবিত্বের প্রমাণ আমরা পেয়েছি। আপনি একাই থাকতে চেয়েছিলেন, চিরকাল সমাজের চিরায়ত রীতিকে উপেক্ষা করেছিলেন। আসলে কবি, এভাবে আপনাকে আমরা অন্য রূপে চিনেছি। আপনি বলেছিলেন, আমি আর কতটুকু পারি, এর বেশি পারেনি মানুষ। এ কি আপনার অভিমানের ঘোর, নাকি আমাদের সবার কথামালা? আপনি জন্মেছিলেন 1948 সালে নেত্রকোনায়। বিক্ষুব্ধ সেই সময়ের সঙ্গে সঙ্গে আপনিও দেখতে থাকলেন জগৎটাকে, আর আমরা সমাজ, রাষ্ট্র ও মানুষের মনের এক জগৎ দেখছিলাম আপনার কাব্যশৈলীতে। কবি, এই যে চলে যাওয়ার চিরায়ত রীতি আপনিও দেখেছেন কত শত, মনের মধ্যে দাগ রেখে যায়। আজ আপনার জন্য আমাদের চোখে পানি, হৃদয়ে শূন্যতা। এই যে আমরা আপনার পাঠকরা আজ কেমন রিক্ত হয়ে গেলাম। আপনি আমাদের রিক্ততা নিয়ে লিখবেন না আরেকটি কবিতা? ইতি, আপনার মুগ্ধ পাঠক। পত্র দিও, পত্র দিও। উত্তরের জনপদে জেঁকে বসেছে শীত, বইছে মৃদু শৈত্যপ্রবাহ, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশায় আচ্ছাদিত চারপাশ, কাছের দূরত্বও দৃষ্টিসীমার আড়াল। হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরের জনপদ। হেমন্ত বিদায়ের বাকি আরও 2 দিন। এবার আগে ভাগেই প্রকৃতিতে দখল নিয়েছে শীত। দিনের আলো নিভে যাবার সঙ্গে সঙ্গে অন্ধকারের সঙ্গে পাল্লা দিয়ে নেমে আসে কুয়াশা। টুপটাপ শব্দে ঝরে পড়ে বৃষ্টির মতো শিশির। সকালের আলো ফুটলেও দীর্ঘ সময় দেখা মেলে না সূর্যের। দিনেও সড়ক মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। শীতের তীব্রতায় বেড়েছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ। ঠান্ডা উপেক্ষা করেই বের হতে হচ্ছে কাজের সন্ধান। ঠান্ডা পড়ছে, আর চলতে পারছি না, কাজ হচ্ছে না, ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছে, তারপর খাবো কি? এই বছরের মধ্যে এই চলতি 1 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা। গত কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শুক্রবার তা মৃদু শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও দাউপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। পরিস্থিতি কিছুটা ভালো হলে 7 ঘন্টা পর স্বাভাবিক হয় নৌ চলাচল। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রী হলেন মধ্যপন্থী নেতা বাইহু। ভুল সিদ্ধান্ত প্রেসিডেন্ট ম্যাক্রো, বলছে কমিউনিস্টরা। অনাস্থা ভোটের হুঁশিয়ারি। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় কেজিতে 3 থেকে 4 টাকা বেড়েছে দাম। তাদের অভিযোগ, মিলার ও কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজিতে ঊর্ধ্বমুখী দর। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ।
Now the big issue is inflation. We need to do whatever needs to be done. মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংকের এমন কঠোর অবস্থান জানানোর পরদিন শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢুকতেই জানা গেল আবারও বেড়েছে চালের দাম। যদিও এর পেছনে সিন্ডিকেটের কারসাজি ছাড়া কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। চালের দাম বস্তা প্রতি 150-200 টাকা বেড়ে গেছে। মিনিকেটের কেজিতে বাড়ছে হলো 2 থেকে 3 টাকা পর্যন্ত। এটা মেলাররা আর এই যে কর্পোরেট কোম্পানি আছে ওনারা সিন্ডিকেট করে কিন্তু কি দামটা বাড়াইছে। দাম বৃদ্ধির আঁচ লেগেছে ব্রয়লার মুরগির গায়েও। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা, তবে কমতির দিকে রয়েছে মাছের বাজার। গত সপ্তাহে ছোট মুরগি 180 টাকা বেচছি, আর এই সপ্তাহে 190 টাকা। মাছের বাজার একটু কমছে, সো আমরা ক্রেতারা একটু খুশি। এদিকে দিনের পর দিন ভোক্তার চোখের জল ও নাকের জল এক করা পেঁয়াজের ঝাঁজ কমার খবর দিলেন বিক্রেতারা। সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকার নিচে। গত সপ্তাহে ছিল ইন্ডিয়ান 90 টাকা কেজি, ওই এই সপ্তাহে 10 টাকা কেজিতে কম, কারণ সব পেঁয়াজই আছে। পেঁয়াজ আমার দৈনিক কমবে, সিজন লাগতেছে। পর্যাপ্ত সরবরাহে কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে সবজির দাম, 50 থেকে 70 টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ। তবে ক্রেতাদের দাবি এখনো নামেনি কাঙ্ক্ষিত দামে। মোটামুটি কেজিতে 10 থেকে 15 টাকা কমছে। যৌক্তিক পর্যায়ে আসেনি, কিন্তু মানুষ একটু স্বস্তি পালাইছে। দাম বৃদ্ধির পর মুদি বাজারে কেটে গেছে ভোজ্য তেলের সরবরাহ সংকট। ওঠানামা নেই আটা, ময়দা, ডাল, চিনির দামে। মিল মালিক, ডিলার সবাই তেলের সরবরাহ বাড়াইছে। তবে সপ্তাহ ব্যবধানে এলাচের দাম কেজিতে 800 থেকে 1000 টাকা বেড়ে ঠেকেছে 4500 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফ্রাঁসোয়া বাইহুকে নিয়োগ দিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের রাজনীতিতে বাইহু প্রেসিডেন্ট ম্যাক্রোর মিত্র হিসেবে পরিচিত এবং ডেমোক্রেটিক মুভমেন্ট নামে মধ্যপন্থী একটি দলের প্রতিষ্ঠাতা। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান রাজনৈতিক অস্থিরতা স্বাভাবিক করতে বাইহুই যোগ্য প্রার্থী। তবে বাইহুর নিয়োগকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছে কমিউনিস্টরা। আর নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবাদীরা। সপ্তাহখানেক আগে ফরাসি পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে পদ হারানো মিশেল বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন বাইহু। দেখছেন সন্ধ্যার সময়। টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতে সুখবর পেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ফিফার র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে 132-এ অবস্থান জয়ী তাদের। 2022-এ ইতিহাস করে সাফের শিরোপা জয়ের পর বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তকমা ধরে রাখা। শিরোপা জিতে দেশে ফিরে 9 মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে বাংলাদেশ। নেপালের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ খেলে লাল সবুজ। এরপর সিঙ্গাপুর, চাইনিজ তাইপে ও ভুটানের বিপক্ষে ম্যাচ খেলে সাবিনা সানজিদারা। এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করল বাংলাদেশ। পারফরমেন্সের ভিত্তিতে এবার র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানেই 7 ধাপ এগিয়েছে লাল সবুজের নারীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে 53 বছরে হয়নি কেন? প্রশ্ন পরিবেশ উপদেষ্টার। দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। দেশের সূর্য সন্তানদের স্মরণ করবে জাতি, প্রস্তুত মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। এবং উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, 8 ডিগ্রিতে নামল তেঁতুলিয়ার তাপমাত্রা। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়ের।